এই রাজনৈতিক যাত্রাপথে পশ্চিমবঙ্গের মানুষ একটা বাঁকে গিয়ে অন্ধকারে চলে গিয়েছিল, তা হচ্ছে তৃণমূল রাজত্ব। এবারে নির্বাচনে কি মনে হচ্ছে যে শূন্য থেকে বামপন্থীদের আসন সংখ্যা কি বাড়তে পারে, কি সম্ভাবনা রয়েছে? বামপন্থার প্রতি মানুষের যে বিশ্বাসটা সেটা ফিরিয়ে আনার জন্য আপনাদের কি বামপন্থী এখানে একটা আদর্শগত লড়াই, এই আদর্শগত লড়াইয়ে আমরা মনে করি যে বামপন্থার বিকল্প আর কোনো দল নেই। আমরা স্রোতের বিরুদ্ধে লড়াই করি। বামপন্থীদের লড়াইটা স্রোতের বিরুদ্ধে, কারণ আমরা একটা নতুন আদর্শ, নতুন সমাজ তৈরি করতে চাই। এবারে নির্বাচনে যদি সিপিএম ক্ষমতায় আসে যাদবপুর কেন্দ্রে, তাহলে কি পরিবর্তন হতে পারে বলে মনে করেন? সিপিএম এর একটা নিজের ভুল, এটা সংশোধন তারা করছে। ফ্রন্ট লাইনে তারা এখন মানে বয়স্কদের না রেখে তারা বুঝতে পারছে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময় এসছে। যাদবপুরে লাল দুর্গ ফিরিয়ে আনার জন্য এবারে আপনাদের পরিকল্পনা কি? এই অবক্ষয়িত সমাজের হাত থেকে রক্ষা করতে একমাত্র বামপন্থীরাই পারে। বামপন্থী ছাড়া কোনো বিকল্প নেই। আমি বলি গাড়ির স্টিয়ারিংটা থাক একজন অভিজ্ঞ লোকের ক্ষেত্রে কাছে, কিন্তু গাড়ির পেট্রোলের কাজটা কোনো তবেই আমরা ঠিক পথ গিয়ে ঠিক জায়গায় পৌঁছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু এখন ভোটের জন্য জমজমাট অবস্থা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিয়েছে দেবব্রত মজুমদার, অন্যদিকে তেমন আমরা দেখতে পাচ্ছি সিপিএম থেকে প্রার্থী দেওয়া হয়েছে আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আমরা আজ চলে এসেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পথসভাতে। আজকে তার কাছ থেকে শুনে নেব যাদবপুরে আসন্ন নির্বাচন নিয়ে তার কি মতামত, তাদের রণকৌশল কি। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে। আমাদের সাথে রয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা করবো, যে আপনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কিন্তু বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রের বা লোকসভা কেন্দ্রের নির্বাচনে আমরা দেখেছি যে যাদবপুর মূলত তৃণমূলের গড়ে পরিণত হয়েছে। সব কিছুরই একটা গতি আছে। এখন গতিপথে চলতে চলতে কখনো বাঁক দেয় লোকে, বাঁক দিয়ে অন্ধকারে পৌঁছে যায়। এই রাজনৈতিক যাত্রাপথেও পশ্চিমবঙ্গের মানুষ একটা বাঁকে গিয়ে অন্ধকারে চলে গিয়েছিল, তা হচ্ছে তৃণমূল রাজত্ব। সেই অন্ধকার থেকে বাঁচাতে গেলে পরে মানুষ যখনই চোখ বুজে অতীতের কথা ভাববেন, তারা মনে করবেন যে বামপন্থাই ছিল আমাদের একমাত্র বাঁচার পথ। সেই জন্য বামপন্থা ফিরে আসবে। না, এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের লড়াইটা কতটা কঠিন হবে? কঠিন লড়াই, সমস্ত লড়াই কঠিন। আমরা স্রোতের বিরুদ্ধে লড়াই করি। বামপন্থীদের লড়াইটা স্রোতের বিরুদ্ধে, কারণ আমরা একটা নতুন আদর্শ, নতুন সমাজ তৈরি করতে চাই। এটা শুধু এই নয় যে একটা ভোট হলো, আমি ক্ষমতায় এলাম, আবার চলে গেলাম, দুজনকে পেছন থেকে আদানি, আম্বানি, টাটা বিড়লা নিয়ন্ত্রণ করছে, তা তো নয়। আমাদের নিয়ন্ত্রণ করবে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকেরা। সুতরাং এই নিয়ন্ত্রক শক্তি যখন পাল্টে যায়, তখন গতিও পাল্টে যায়। আচ্ছা, আপনার এই বছর বিধানসভা নির্বাচনে কোন ইস্যুগুলোকে আপনি সামনে রেখে এবার? আমি তো বলি একটাই মূল ইস্যু, পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গ একটি রাজ্য যা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, যেটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে অভাবনীয় কলঙ্ক। যেই মুহূর্তে আমি দুর্নীতিমুক্ত প্রশাসন করতে পারবো, তখনই আমি জনগণের করের টাকা দিয়ে ঠিক গঠনমূলক উন্নয়ন করতে পারবো। তখন আমাকে লোককে প্রলোভিত করতে হবে না, আমাকে পরিকল্পনা করতে হবে। এটাই পার্থক্য। বামপন্থার প্রতি মানুষের যে বিশ্বাসটা, সেটা ফিরিয়ে আনার জন্য আপনাদের কি? বামপন্থী আদর্শ মানুষ ক্রমশ তাতে আস্থা অর্জন করছে। দেখেছেন গতকাল নয়ডায় কি হয়েছে? শ্রমিকেরা নয়ডায়, তো ওখানে সিপিআইএমের শক্তি অত নেই, কিন্তু স্বাভাবিক সামাজিক গতিতেই শ্রমিকরা যখন শোষিত হচ্ছেন, তখন তারা সংঘবদ্ধ আন্দোলন করছেন নতুন পথ খোঁজার জন্য। বামপন্থীরা সেই পথটা দেখিয়ে দেয়। যাদবপুর বিধানসভা কেন্দ্রের রামগড় এরিয়ায় ধরে এই মুহূর্তে সিপিএমের পথ পরিক্রমা চলছে এবং এখানে সিপিএম সমর্থকরা রয়েছেন, তারা মিছিলে হাঁটছে। আমরা তাদের কাছে জেনে নেব এবছর নির্বাচনে বামপন্থীদের কোন ইস্যুগুলোকে সামনে রেখে তারা লড়াই করছে বলে আপনি? আমাদের সামনে বলতে অন্ন, বস্ত্র, চাকরি, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এইসবের উপর ভিত্তি করে। আচ্ছা,
বামপন্থার একটা প্রচার এখানে চলছে, আমরা দেখতে পাচ্ছি একটা বড় মিছিল চলছে। তো এবারে নির্বাচনে যদি সিপিএম ক্ষমতায় আসে যাদবপুর কেন্দ্রে, তাহলে কি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন? আমূল পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। আচ্ছা, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সমাজে এত কিছু ঘটনা ঘটছে, এই যে চাকরি, বেকারত্ব, শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে, তো বামপন্থীদের পদক্ষেপ কি থাকছে এবারে নির্বাচনে এগুলো নিয়ে? এই অবক্ষয়িত সমাজের হাত থেকে রক্ষা করতে একমাত্র বামপন্থীরাই পারে। বামপন্থী ছাড়া কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর বিজেপি আর তোমার তৃণমূল তো এপিটপি, কিন্তু একমাত্র বাম শক্তি পারে। হ্যাঁ, পারে এই শক্তিকে মানে এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আচ্ছা, এতে শুধু আমরা না, মানে তোমাদের মতো ইয়াং ছেলেদেরও এগিয়ে আসতে হবে। এবারে নির্বাচনে কি মনে হচ্ছে যে শূন্য থেকে বামপন্থীদের আসন সংখ্যা কি বাড়তে পারে, কি সম্ভাবনা বলছে? ব্যাপার হচ্ছে বামফ্রন্ট সরকার হচ্ছে শ্রমিক শ্রেণীর পার্টি। এখন শ্রমিক শ্রেণীর থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই আক্রান্ত। সুতরাং বামফ্রন্ট ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই ভারতবর্ষ, সেটা পশ্চিমবাংলায়। আচ্ছা, যাদবপুর বিধানসভা কেন্দ্র একসময় লাল দুর্গ ছিল, সেটা আমরা সবাই জানি, আপনারা আরও পুরনো সময় থেকে জানেন। তো এই লাল দুর্গ কি যাদবপুরে এবার ফিরতে পারে, কি মনে হয়, এবং কিভাবে ফিরতে পারে? যাদের কমরেড বিকাশ ভট্টাচার্য এখানে এর আগেও থাকতেন এবং মেয়র ছিলেন, এবং তার মতো সৎ এবং নিষ্ঠাবান একজন কমরেড। আশা করি আমাদের জনগণ বা রামগড়ের বা আমাদের এই অঞ্চলে, যাদবপুর অঞ্চলে তাকে নির্বাচিত করবেন। কারণ এখানে একটা আদর্শগত লড়াই, এই আদর্শগত লড়াইয়ে আমরা মনে করি যে বামফ্রন্ট ছাড়া বিকল্প আর কোনো দল নেই। আমরা এই মুহূর্তে সিপিএমের মিছিলে রয়েছি, তাদের পথ পরিক্রমাতে। আমরা দেখতে পাচ্ছি যে তরুণ তুর্কিরাও দলে দলে কিন্তু সিপিএমের এই প্রচারে যোগ দিয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে একজন তরুণ তুর্কি রয়েছে সিপিএমের। আচ্ছা, তোমার কাছে যে প্রশ্নটা করতে চাইবো যে কি মনে হচ্ছে এবারে তোমরা তরুণ যে বামপন্থী সমর্থক তোমরা উঠে আসছো, তোমরা প্রচারে থাকছো, তোমরা ফ্রন্ট ফুটে থেকে কাজ করছো, লড়াই করছো, তো কি মনে হচ্ছে এবার কি শূন্য থেকে সিপিএমের আসন সংখ্যা বাড়বে? প্রথমত তো এটা প্রথম ভোট নয় যখন ইয়াঙ্গার জেনারেশন উঠে আসছে। এটা গত ভোট থেকেই সিপিএমের একটা ট্রেন্ড, এবং এটা খুব ভালো পরিবর্তন হিসাবে আমি অন্তত দেখতে পাচ্ছি। আমার গতবার প্রথম ভোট ছিল, এবং আমার মনে হয় সৃজনদা যে পরিমাণ ভোট পেয়েছিলেন তার থেকে হয়তো অনেকটা পরিমাণ বেশি এইবার আশা করা যায়। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার মতে একজন যোগ্য প্রার্থী, যিনি আমাদের যারা চাকরি হারিয়েছিলেন তাদের পাশে ভোটের প্রচুর আগে থেকে দাঁড়িয়েছেন। তারপরে নিজের কাজ করে নিয়ে উনি আজকে সামনে এসেছেন ভোটের আশায়, এবং আমার মনে হয় আশা পূর্ণ হবে। কারণ উনি কাজ করে নেমেছেন, উনি কাজ না করে ফাঁকা কথা বলে আজকে নামেননি। আমার মনে হয় সিপিএমের একটা নিজের ভুল, এটা সংশোধন তারা করছে। ফ্রন্ট লাইনে তারা এখন মানে বয়স্কদের না রেখে তারা বুঝতে পারছে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময় এসছে। সেটা হয়তো দেরি করেই বুঝতে পারছে, কিন্তু এখন তারা সেই ভুল সংশোধন করছে, তারা কাজ করছে। সুতরাং ভোটের আশা করাই যায়। দীর্ঘ পথ পরিক্রমা শেষ করে এবারে বিকাশবাবু এসেছেন, একটি পথসভা আয়োজন হয়েছে, সেখানে উনি বক্তৃতা দেবেন। এত দীর্ঘ এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে এত মানুষের জনসংযোগ এবং এত লম্বা একটা পথ পরিক্রমা, তো কি মনে হচ্ছে এই যে আপনারা রেসপন্সটা পাচ্ছেন, এটার প্রভাবটা তো নিশ্চয়ই নির্বাচনে আপনারা দেখবেন বলে আশা। আমরা আশা করি মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন যে তার একটা প্রতিফলন নিশ্চয়ই নির্বাচনে হবে, যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। ইতিমধ্যেই বহু এলাকায়, এই ওয়ার্ডে শুনিনি এখনও, অনেক ওয়ার্ডেই অনেক ভোটাররা আমাকে বলছেন তৃণমূলীরা হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, তৃণমূলীরা হুমকি এবং টাকা কোথায় কোথায় বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এই বন্ধ করে দেবো। এটা মনে হচ্ছে না ওদের পৈতৃক সম্পত্তি, ওরা মানুষকে এতটা ছোটো ভাবে। আর আজকেই দেখবেন এই পাশেই ধরা পড়েছেন বিজেপির দুই নেতা, যারা গাড়ি করে টাকা নিয়ে যাচ্ছিলেন। এত টাকা ওদের কে দিচ্ছে? এই তৃণমূল বিজেপি দুটো দল টিকে আছে পুঁজিপতিদের দেওয়া বেআইনি টাকার উপরে, এবং সেজন্য ওদের দেখবেন প্রচারে এত খরচ কোত্থেকে আসছে। আর আমাদের উপায় নিয়ে আমাদের এইভাবেই জনসংযোগ করে চলতে হচ্ছে। যাদবপুরে লাল দুর্গ ফিরিয়ে আনার জন্য এবারে আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা গোটা পশ্চিমবঙ্গেই যে বাম রাজনীতির একটা আবহ ছিল সেটাকে ফিরিয়ে আনা। যাদবপুর তার মধ্যে একটা উল্লেখযোগ্য কেন্দ্র, এবং সেই যাদবপুর কেন্দ্রে আমরা পুনরায়
বামপন্থীদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, আপনারা গত নির্বাচনে আমরা দেখেছিলাম, সেটা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, কংগ্রেসের সাথে একটা জোট করে লড়াই করা হয়েছে, কিন্তু এবছর বাম মনোনীত প্রার্থী সেটা তো কংগ্রেসের চয়েস। আমরা আমাদের লক্ষ্য ঠিক রেখেছি, আমরা আমাদের পথে চলছি। আমরা সবাইকে ডাক দিয়েছি, এসো আমরা হাতে হাত ধরে চলি। যদি কেউ না চলে আমাদের তো কিছু করার নেই। সেক্ষেত্রে একা লড়াই করার ক্ষেত্রে আগামী যুদ্ধ যখন শুরু হবে মুখোমুখি, তখন তো একাই লড়তে হবে। একা যারা আমার আদর্শে স্থির থাকবেন তারাই লড়বেন। সেক্ষেত্রে লড়াইটা জনগণকে নিয়ে, লড়াইটা কোনো নির্দিষ্ট দলকে নিয়ে না। আচ্ছা, এক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গে অন্যান্য যে বামপন্থী দলগুলো আছে সিপিএম ছাড়া, সেই দলগুলো সম্পর্কে আপনার কি মতামত হবে? তাদের আমরা তো লড়াইটা সবাইকে সম্পর্কে ডাকার চেষ্টা করছি। এবার দেখবেন একটা বৃহত্তর মঞ্চ হয়েছে। হ্যাঁ, আমরা সকলকেই চাইছি যে আপনারা আসুন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা ধর্মীয় মৌলবাদের উত্থান হচ্ছে। এই ধর্মীয় মৌলবাদকে ঠেকাতে গেলে পরে বিকল্প বামপন্থী মতবাদ থেকে জোরদার করতে হবে। সেই বামপন্থী মতবাদে যারা বিশ্বাস করেন সকলে এক জায়গায় আসুন, এটা হচ্ছে আমাদের মত। তো আমি একদম শেষ প্রশ্নে চলে যাব। আপনি দেখেছেন যে আমরা মিছিলেও আজকে দেখতে পারলাম প্রচুর যুব সমাজে প্রচুর মানুষ, প্রচুর যুবক যুবতীরা তারা যোগদান করেছে মিছিলে, তারা বামপন্থী রাজনীতির সাথে সরাসরি যুক্ত হচ্ছে। তো এই যে যুব সমাজে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হওয়া, এটা যুবরা হচ্ছেন নতুন যুগের প্রতীক। তারা তাদের শিক্ষা অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে বামপন্থা ছাড়া বিকল্প হয় না, এই জন্যই তারা এগিয়ে আসছে। নির্বাচনে আমরা দেখছি যে ভোটে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে অধিকাংশ যুব সমাজের মানে আমরা মীনাক্ষী দিকে তাই দেখেছি, তো হওয়া উচিত। যুব সমাজের প্রতিনিধি। সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তো যুবকেরা। আমি বলি গাড়ির স্টিয়ারিংটা থাক একজন অভিজ্ঞ লোকের ক্ষেত্রে কাছে, কিন্তু গাড়ির পেট্রোলের কাজটা করবে যুবরা। তবেই আমরা ঠিক পথ গিয়ে ঠিক জায়গায় পৌঁছতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ড্রাইভার্সের পক্ষ থেকে এসেছি, তো আপনারা দেখলেন তার মতামত দিলেন, সম্পর্কে বললেন। আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং আমরা এরকম আরও অনেক ভিডিও আনতে থাকবো। দেখতে থাকুন ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।